নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এর মানে হচ্ছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা। এটার মধ্যে 2025 সালে নতুন কিছু নিয়ম পরিবর্তন হতে পারে। এই নিউজ বাইরে বেরিয়ে এসছে। এই নিউজ অনুযায়ী যে যে নিয়মগুলো পরিবর্তন হতে পারে সেটা নিয়ে আমি আপনাকে ডিটেলস একটা একটা পয়েন্ট বুঝিয়ে যাব, আর তার ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে সেটাও আমি আপনাকে বলবো। এর মানে বেনিফিট এবং ডিসঅ্যাডভান্টেজেস কি রয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি চ্যানেল খুলেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। তাহলে আমি এরকম যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথম চলে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, ইপিএফও এমন একটা অর্গানাইজেশন যেটা 1952 সাল দ্বারা শুরু করা হয়। এই অর্গানাইজেশনের মাধ্যমে আপনার ভবিষ্যতের যে একটা কর্পাস তৈরি করে রাখে, যেটা কিনা আপনার যে স্যালারি আছে সেখান থেকে কেটে কেটে এটা জমা করা হয়। এটা হচ্ছে একমাত্র রিটায়ারমেন্টের একটা পুঁজি। এই পুঁজি অনুযায়ী দেখুন, যখন আপনি কাজ করছেন, কর্মরত অবস্থায় রয়েছেন, ওই পরিস্থিতিতে আপনি একটা মোটা অঙ্কের টাকা পাচ্ছেন, কিন্তু যখন আপনি রিটায়ার হয়ে যাচ্ছেন ওই সময় ওই পুঁজিটি দিয়ে আপনি নিজের ছোটখাটো দৈনন্দিন জীবনে যে প্রয়োজনগুলো পড়ে সেগুলো আপনি পূরণ করতে পারবেন। এটা মোটেও আপনার স্যালারি সমান হবে না। তার জন্যই ভারত সরকার অনুবদ্ধ এই স্কিমটাকে নিয়ে আসার জন্য। এর মাঝে এটাকে কিছুটা পরিবর্তন করা হয়, যেমন এর সাথে ইউডিএলআই 1976 সাল যোগ করা হয়, আবার 1995 সাল অনুযায়ী আপনার ইপিএস এর একটা জায়গাও এখানে বানানো হয়েছে। তাহলে দেখুন, আমরা 2025 সালে চলে এসেছি। এইবার এখানে পিএফ ডিপার্টমেন্ট থেকে একটা খুব সুন্দর একটা নিয়ম বাইরে বেরিয়ে এসেছে। দেখুন, প্রথমে কিছু পয়েন্ট গুলো রয়েছে, সেই পয়েন্ট অনুযায়ী আমি আপনাকে বলবো, আর এক একটা পয়েন্ট বলার পর আমি আপনাকে এর লাস্টে এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো রয়েছে সেটা আমি আপনাকে বলবো। এখন দেখুন, আপনার যে স্যালারি রয়েছে সেই স্যালারির উপর বেসিক প্লাস ডি এর উপর 12% আপনার যে স্যালারি রয়েছে তার উপর থেকে কাটা হয়। আবার আপনার এমপ্লয়ার আপনার সেই সেম স্যালারিটাকে ম্যাচ করে আপনার যেমন আপনার 12% কাটা হচ্ছে, ওই দিক থেকেও 12% কাটা হয়, যেটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে 24%। সেটা আপনার পিএফ এ জমা হয়। এবার যখন আপনার এই যে স্কিমটি জমা হয়, এই যে টাকাটি আপনার জমা হচ্ছে যেটা পিএফ প্রভিডেন্ট ফান্ডে, এখানে 12% আপনার বেসিক প্লাস ডি এর উপর প্লাস 3.67% আপনার এমপ্লয়ার আপনার তরফ থেকে জমা করছে, আবার 8.33% আপনার পেনশন স্কিমে যাচ্ছে। এইবার এই যে কর্পাসটি রয়েছে এটির মধ্যে যে নতুন পরিবর্তন এসেছে, পরিবর্তনগুলো দেখুন কিরূপ। সবচেয়ে প্রথম আমি আপনাকে বলবো এটিএম উইথড্রল। আপনি এটা অবশ্যই জানবেন যে আমরা ব্যাংকে যে টাকাটা জমা করি সেই টাকাটা আমরা এটিএম এর মারফতে এখন উইথড্র করতে পারি। এটিএম, কেউ ক্রেডিট কার্ড, নানান রকমের ব্যাংক রয়েছে। এইবার আপনার যদি যে টাকাটি আপনি ক্লেম করবেন সেটা যদি আপনি ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্ট, যেমন আপনার ইউএন নাম্বার একটা রয়েছে, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, সেই নাম্বার থেকে আপনি যদি ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে টাকাটা যদি আপনি ওঠাতে যদি চাইবেন আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে, তাহলে আপনি ডাইরেক্ট ওখান থেকে টাকাটি ওঠাতে পারবেন। এই একটা বেনিফিট কথা এখানে বলা হয়েছে, যেটা 2025 সালে এটা ইমপ্লিমেন্ট অলরেডি করা হবে। কথা অবশ্যই পিএফ ডিপার্টমেন্টের কথা অনুযায়ী আমি আপনাকে বলছি। এরপর দেখুন, আপনি যদি চাইবেন যে আপনার পিএফ এর যে টাকাটি রয়েছে সেই টাকাটি আপনি কোথায় ইনভেস্ট করবেন, এখানে ডাইরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্টেরও একটা অপশন এখানে আপনাকে দেওয়া হবে। এর অর্থ হচ্ছে ডাইরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনি যদি চাইবেন তো শেয়ার মার্কেটে কোনো একটা স্টকের মধ্যে এই টাকাটি আপনি ইনভেস্ট করতে পারবেন। সেটা নিফটি 50 হতে পারে, বা আদার কোনো ভারতের মধ্যে অবস্থিত কোনো জায়েন্ট ফার্মের আপনি জায়েন্ট ফার্মের মধ্যেও আপনি এই টাকাটি ইনভেস্ট করতে পারেন। এছাড়া দেখুন, এখানে আরেকটা আপনার অপশন দেওয়া হবে পেনশন উইথড্রল। দেখুন, সচরাচর পেনশন উইথড্রল কিন্তু করতে দেওয়া হয় না। ফর্ম 10 মাধ্যমে আপনাকে পেনশন সার্টিফিকেট দিতে পারেন, কিংবা আপনি পেনশনে উইথড্রল করতে পারেন 3 মাস বসা থাকার পর। কিন্তু এখানে এই কথাটা বলা হচ্ছে কি আপনি পেনশন ফান্ড থেকেও টাকাটি উইথড্র করতে পারবেন। দেখুন, এর পয়েন্ট হচ্ছে সিম্পলিফাইড অ্যাকাউন্ট ট্রান্সফার। দেখুন, সিম্পলিফাইড অ্যাকাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে আপনার যে জবের যে সিকিউরিটি রয়েছে সেটা কিন্তু একটু ক্ষুণ্ণ হবে। মানে আপনি সচরাচর যে টাকাটি আপনি ট্রান্সফার করার কথা ভাবছেন, তাহলে আপনি ঘন ঘন হয়তো কাজ চেঞ্জ করে আপনি ইজিলি ওই টাকাটি ট্রান্সফার করতে পারবেন, যেটা কিন্তু একটা ব্যক্তি স্বার্থে কিন্তু এটা মোটেও ভালো হতে পারে, আবার অনেক দিকে খারাপও হতে পারে। নতুন নিয়মের মধ্যে আরেকটা পয়েন্ট এসছে, রিডিউস পেপার ওয়ার্ক। যদি পেপার ওয়ার্কটা রিডিউস করা যেতে পারে তাহলে কি হবে? তাহলে আপনি যখন কোনো একটা ফর্ম ফিল আপ করবেন সেই ফর্মটা অনলাইনের মারফত আপনি করতে পারবেন, কিংবা অফলাইন মারফত আপনি করতে পারবেন। বর্তমানে যে অফলাইন ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটাকে পিএফ ডিপার্টমেন্ট বন্ধ করতে চাইছে, সেখানে শুধুমাত্র অনলাইন ফরম্যাটটাই নিয়ে আসতে চাইছে। এইটা কিছু লোকের জন্য বেনিফিট, আবার কিছু লোকের জন্য বেনিফিট নাও হতে পারে। আপনি যদি কোথাও কর্মরত, যেখানে ধরুন আপনার 20 জন আছেন কিংবা 20 জনের বেশি রয়েছেন কর্মচারী, সেটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কিংবা অস্থায়ী কেন্দ্র সরকার, কিংবা অস্থায়ী রাজ্য সরকার, কিংবা কোনো ফার্ম বা কোনো এস্টাবলিশমেন্টের মধ্যে আপনি যদি রয়েছেন, তাহলে পিএফ কিন্তু আপনার জন্য কম্পালসারি। এইবার আপনি দেখুন, যদি আপনি পিএফ এর যে টাকাটা ক্লেম করেন, যেটা একটা লিমিট রয়েছে, যে লিমিটটা মানে হচ্ছে আপনি 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর পর আপনার এক একটা পার্ট আপনার ওপেন হয়।
মানে আপনি 5 বছর কাজ করার পর হয়তো বাড়ি বানানোর জন্য একটা কর্পাস ওইখান থেকে উইথড্র করছেন, সেই যে নিয়মগুলো সেগুলো যদি খুব ইজি করে দেয় তাহলে কিন্তু আপনার সেই টাকাটি আর অ্যাকাউন্টে রইবে না। সেই একটা পয়েন্ট এখানে আমি বলবো, মানে হচ্ছে ফার্স্ট ক্লেমস। এই ফার্স্ট ক্লেমস এর মাধ্যমে যে টাকাটা আপনার হয়তো অনেক সময় আটকে যায়, সেটা 1 মাস 2 মাস পর সেটেল হয়, সেটা আপনার ইমিডিয়েট ইফেক্টের সাথে ওটা সেটেল হয়ে যাবে। এখানে দেখুন, এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, সেই ডিসঅ্যাডভান্টেজেস গুলো নিয়ে আমি আপনাকে এবার বলে দিই। আপনার যে পিএফ এর টাকাটা জমা হয় সেটা হচ্ছে আপনার রিটায়ারমেন্টের একটা পুঁজি। সেই পুঁজি অনুযায়ী আপনি সেইখান থেকে আপনার ভারত সরকার একটা পুঁজি আপনার জন্য একটু একটু করে অংশ জমিয়ে রাখেন। এখন যদি এটিএম এর ব্যবস্থাটা অ্যাপ্লিকেবল হয়ে যায় বা চালু হয়ে যায় 2025 সালে, এটা অলরেডি পিএফ ডিপার্টমেন্ট যেমন বলেছে যে এটা 2025 সালে চালু হবে, তাহলে আপনি টাকাটি ঘন ঘন উইথড্রল করতে পারবেন। এর একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি থাকবে সেটা আপনাকে একটা ফর্মের মাধ্যমে, একটা ক্লেম এর মাধ্যমে আপনাকে যেমন আপনি টাকাটা উঠাতে পারেন, সেটা আপনি ইজিলি একটা এটিএম কার্ডের মাধ্যমে টাকাটি আপনি উঠিয়ে নিতে পারবেন যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো ব্যাংকের এটিএম থেকে। এটা একটা নেগেটিভ পয়েন্ট এখানে রয়েছে। দেখুন, যেমন আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে পারছেন টাকাটা, সেরকম কিন্তু পিএফ কিন্তু সম্পূর্ণরূপে সেফ। পিএফ এর মতো সেফ কোনো ডিপার্টমেন্ট কিন্তু নেই। পিএফ এর ডিপার্টমেন্ট হচ্ছে পুঁজি আপনার রিটায়ারমেন্ট পারপাসের জন্য। এবার এখানে আপনি মনে করুন যদি আপনি টাকাটি পিএফ থেকে উইথড্র করে সেটা যদি আপনি কোনো এমন জায়গাতে ইনভেস্ট করলেন যেটা শেয়ার মার্কেটে, সেটা কিন্তু হাই রিস্কে চলে যেতে পারে, লো রিস্কের। আর মানুষের কাছে এতটা এখনো জ্ঞান নেই কি কোন জায়গাটা উনি ইনভেস্ট করবেন, বা কোনো লোকের এমন কথা শুনে হয়তো উনি ইনভেস্ট করে দেবেন, পরে ওই ওনার টাকা যেটা কর্পাসটি আপনার বুড়ো বয়সের যে পুঁজিটি জমা হচ্ছিল সেই পুঁজিটি ওনার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা এখানে দেখা দিচ্ছে। দেখুন, পেনশনটা তোলার এখানে একটা অপশন দেওয়া হয়েছে। এইবার পেনশনটা যদি এখানে তুলে দেওয়া হয় তাহলে পেনশন যে সিস্টেমটি আছে এর উপর একটা আশঙ্কা দেখা দিচ্ছে কি পেনশন সিস্টেমটা হয়তো বন্ধও হয়ে যেতে পারে। দেখুন, আপনি যদি আপনার পিএফ এর যে টাকা দিচ্ছে সেটা যদি ইজিলি ট্রান্সফার করে নিতে পারেন তাহলে কিন্তু এখানে আপনাকে ঘন ঘন কাজ যে চেঞ্জ আপনি করছেন সেটার একটা প্রবণতা অনেক বেড়ে যাবে, আর আপনাকে যখন তখন হায়ার ফায়ারের দিকটাও বেশি এখানে দেখা দিতে পারে। পেপার ওয়ার্ক যেমন একটা ম্যান্ডেটরি অপশন, সেরকম এখন বর্তমানে অনলাইন সিস্টেমটা অনেক জরুরি। তাহলে দেখুন, সবাই যে শিক্ষিত সেইরূপ নয়, আপনাদেরকে অফলাইন আর অনলাইন দুটো সিস্টেমকেই হাতে হাত রেখে দুটোকেই নিয়ে চলতে হবে। এই জায়গাটা এখানে একটা নেগেটিভ পয়েন্ট আমরা মনে করি এখানে একটা দেখা দিতে পারে। ফার্স্টে যদি ক্লেম করা হয় তাহলে এখানে আপনার যে ক্যাপিটালটা রয়েছে সেটা ড্যামেজ হওয়ার একটা অনেক বড় আশঙ্কা দেখা দিচ্ছে। দেখুন, আপনি যে টাকাটা আর্ন করছেন বা যে টাকাটা আপনার একটা রিটায়ারমেন্ট কর্পোরেশনে জমা হচ্ছে সেটা যদি আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারেন, তো এখানে ভারত সরকার আপনাকে এমন ভাবে মতিভ্রম করে দিচ্ছে কি আমরা তো টাকা আপনাকে দিচ্ছি, আপনারা রাখতে পারছেন না, তাহলে এটা আপনাদের ভুল, আমাদের নয়, আমরা তো টাকাটা দিয়ে দিলাম। এবার আপনারা যদি নিজের টাকাটা নিজের যেখানে ইচ্ছা আপনারা ইউজ করলেন, সেইখানে ভারত সরকার এটা কিন্তু একটা নেগেটিভ দিক বলে আমরা বিবেচনা করে থাকছি। এটা এই ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ লেগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনি জানাবেন কি কোথাও যদি ভুল হয়েছে তো, কিংবা আপনি আমাকে সাজেশনও দিতে পারেন। ধন্যবাদ।